এদেশের কোটিপতিরা কি উপায়ে জগ সৃষ্টি করতেন জানো? তাঁরা সোনার মোহর ভর্তি বড় বড় তামার ঘড়া আর সেই সঙ্গে একটি ব্রাহ্মণ বালককেও একটি লোহার কুঠুরিতে বন্ধ করে দিতেন। 5টি তামার ঘড়া উজান বেয়ে ভেসে আসছে, আর তার উপরে একটি ছেলে, পরনে রক্তের মতো লাল চিলি, কপালে রক্তচন্দনের ফোঁটা। একটু লক্ষ্য করে দেখলুম মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। প্রমথ চৌধুরীর গল্প জগ, পাঠ রাজন্যা মিত্র। গল্প জগ। জগ কাকে বলে জানো? সংস্কৃতে যাকে বলতো যক্ষ, তারই বাংলা অপভ্রংশ হচ্ছে জগ। আমাদের মুখে যে শুধু যক্ষ জগ হয়ে গিয়েছে তাই নয়, তার রূপগুণও সব বদলে গিয়েছে। সংস্কৃতে যক্ষের রূপ কী ছিল আমি জানি না, তবে এইমাত্র জানি যে সে যুগে লোকে তাদের ভয় করত, কারণ তাদের শক্তি ছিল অসীম, অবশ্য মানুষের তুলনায়। আর যার শক্তি বেশি তাকেই লোকে ভয় করে। যক্ষরা ছিল মানুষ ও পশুর মাঝামাঝি এক শ্রেণীর অদ্ভুত জীব। এক কথায় তারা ছিল অর্ধেক মানুষ অর্ধেক পশু। তাদের একটি গুণের কথা সকলেই জানে, তারা ছিল সব ধন রক্ষক। তাই যক্ষের ধন কথাটা এদেশে মুখে মুখে চলে গিয়েছে। বাংলাদেশে যক্ষ জন্মায় না, তাই জগ লোকে বানায় ধনের রক্ষক হিসেবে। ধন সকলেই অর্জন করতে চায়, কিন্তু কেউ কেউ অর্জিত ধন রক্ষা করতে চায় চিরদিনের জন্য। এক কথায় ধনকে অক্ষয় করতে চায়। মানুষ চিরকালের জন্য দেহকেও রক্ষা করতে পারে না, ধনকেও নয়। যা অসম্ভব তাকে সম্ভব করাই হচ্ছে বাংলায় জগ সৃষ্টির উদ্দেশ্য। এদেশের কোটিপতিরা কি উপায়ে জগ সৃষ্টি করতেন জানো? তাঁরা সোনার মোহর ভর্তি বড় বড় তামার ঘড়া আর সেই সঙ্গে একটি ব্রাহ্মণ বালককেও একটি লোহার কুঠুরিতে বন্ধ করে দিতেন। বালক বেচারা যখন না খেতে পেয়ে মরে যেত, তখন সে জগ হতো আর কোটিপতির সঞ্চিত ধন রক্ষা করত। ধন আজও লোকে রক্ষা করে। শুনতে পাই ব্যাংক অফ ফ্রান্সে কোটি কোটি মোহর মজুদ রয়েছে, আর তার রক্ষার জন্য বিজ্ঞানের চরম কৌশলে তালাচাবি তৈরি করা হয়েছে। আর সে ধনাগার রয়েছে পাতালে। এর কারণ বেচারা ফরাসিরা ওই জগ দেওয়ার রূপ সহজ উপায়টি জানে না। আমি একবার একটি জগ দেখেছিলাম। কোথায়, কখন, কি অবস্থায় তার ইতিবৃত্ত একটি গল্প আকারে কিন্তু আমি প্রকাশ করেছি। সে গল্পটি শুনলে গ্রিক আলংকারিক অ্যারিস্টটল বলতেন যে সেটি একটি কাব্য, কেননা তার অন্তরে আছে শুধু টেরর অ্যান্ড পিটি। অবশ্য বাংলাদেশের কাব্য সমালোচকদের মত সম্পূর্ণ আলাদা। এর কারণ বাঙালিরা গ্রিক নয়, আর গ্রিক হতেও চায় না, হতে চায় ইংরেজ। সে যাই হোক, আমার আহতি নামক সে গল্পটি সম্বন্ধে বাঙালি সমালোচকদের কি মত তা শুনে তোমাদের কোনো লাভ নেই, কেননা সে গল্পটি আমি তোমাদের পড়তে অনুরোধ করব না। সেটি ছোট ছেলের গল্প হলেও ছোট ছেলেদের পাঠ্য নয়। আর যে যখের গল্পটি আমি তোমাকে বলবো, সে গল্প আমি শুনেছি পরের মুখে। আর এই গল্পটির ভেতর আর যাই থাক, পিলে চমকানো ভয় নেই। আমি নিজে পথিমধ্যে জগ থেকে এতটাই ভয় পাই যে যখন বাড়ি গিয়ে উঠলুম, তখন আমার দেহের উত্তাপ 104 ডিগ্রিতে উঠে গিয়েছে। একে জ্যৈষ্ঠ মাস, আকাশে হচ্ছে অগ্নিবৃষ্টি, তার উপর ম্যালেরিয়ার দেশ, তার উপর মনের উপর বিভীষিকার প্রচণ্ড ধাক্কা। এই সব মিলে আমার নারীকে যে ঘোড়দৌড় করাবে, তাতে আর আশ্চর্য কি। বাড়ি গিয়েই বিছানা নিলুম, আর 7 দিন না সেখান থেকে আর নড়িনি। আমার চিকিৎসার ভার নিলেন
জনৈক পাড়াগে কবিরাজ। তার ওষুধ হলো দুটি, লঙ্ঘন আর পাচন। সে পাচন যেমন সবুজ তেমনই তিতো। লঙ্ঘনের চোটে খিদে পেট চোঁচো করত, তাই সেই পাচন ওষুধ হিসেবে নয়, রোগীর পথ্য হিসেবে গলাধ্যকরণ করত। আমার বিছানার পাশে সমস্ত দিন হাজির থাকতেন রমা ঠাকুর, আর এই শয্যাশায়ী অবস্থায় তার মুখে আমি এই গল্প শুনেছি। আচ্ছা, আগে দু কথায় রমা ঠাকুরের পরিচয় দিই, কারণ তিনি ছিলেন যেমন গরিব তেমনই ভালো লোক। তাঁর পুরো নাম রমাকান্ত নিয়োগী ঠাকুর। এরই পূর্বপুরুষেরা পূর্বে আমাদের গ্রামের মালিক ছিলেন। পরে নিয়োগী বংশ ধনে প্রাণে ধ্বংস হয়। শেষটায় এদের মধ্যে অবশিষ্ট রইলেন একমাত্র এই রমা ঠাকুর। তিনি একা বাস করতেন একখানি খোড়ো ঘরে, কখনো বিবাহ করেননি, ফলে তাঁর ঘরে আর দ্বিতীয় কোনো লোক ছিল না। তিনি অবশেষে হয়েছিলেন আমাদের কুলদেবতার পূজারী। আমাদের কুলদেবতা শ্যামসুন্দর ছিলেন জঙ্গম ঠাকুর। কোনো শরিকের বাড়ি পালাক্রমে থাকতেন 2 দিন, কোনো বাড়িতে বা 3 দিন। ঠাকুরের ভোগ ও দক্ষিণা নিয়েই এই রমা ঠাকুর তার অন্ন বস্ত্রের সংস্থান করতেন, আর উপরি সময় তিনি 5 জনের শুশ্রূষা করতেন। লোকটি আকারে একটু ছোটখাটো, তার বর্ণ শ্যাম, আর মাথায় চুল কিন্তু একদম সাদা। এমন নিরীহ মিষ্টভাষী ও পরোপকারী লোক হাজারে একটিও দেখা যায় না। তার নিজের কোনো কাজ ছিল না, কিন্তু পরের অনেক ফাইফরমাস খেটে তিনি হাঁপ জিরোবার সময় পেতেন না। আমি বিছানায় শুয়ে শুয়ে রমা ঠাকুরকে আমার এই যখ দর্শনের গল্প বললুম। তিনি সে গল্প শুনে আমাকে ভরসা দিলেন, কিছু ভয় নেই, তুমি 2 দিনেই ভালো হয়ে উঠবে। যখ তোমার আমার মতো লোকের হন্তারক নয়। তবে আমার গল্প তিনি সত্য বলেই মেনে নিলেন, কেননা রমা ঠাকুরও একবার দিনে দুপুরে নয়, রাত দুপুরে যখ দেখেছিলেন। আর তিনি যে জলজ্যান্ত যখ দেখেছিলেন সে বিষয়ে তাঁর মনে কোনো সন্দেহ ছিল না। তিনি ইংরেজি পড়েননি, সুতরাং যা দেখতেন যা শুনতেন তাতেই বিশ্বাস করতেন। আমার কথা আলাদা। হ্যাঁ, আমি ইংরেজি পড়েছি, সুতরাং যা দেখি শুনি না তাতে আমি বিশ্বাস করি না। আমার থেকে থেকেই মনে হতো যে আমি ওই জক টক কিছুই দেখিনি। পালকির ভিতর হয়তো ঘুমিয়ে পড়ে দুঃস্বপ্ন দেখেছিল। ওষুধই যে শুধু স্বপ্নলব্ধ হয় তা নয়, কখনো কখনো স্বপ্নলব্ধ গল্প কবিতাও পাওয়া যায়। তা যে হয় তা ইংরেজি সাহিত্যের ইতিহাস পড়লেই জানতে পাবে। এখন নিয়োগী ঠাকুরের গল্প শুনো। না, শুনতে কিন্তু কিচ্ছু কষ্ট হবে না, কেননা গল্পটি ছোট্ট গল্প, এতই ছোট্ট যে একটি ছোট এলাচের খোসার ভিতর তাকে পোড়া যায়। রমা ঠাকুর আমাকে জিজ্ঞেস করলেন, নন্দীগ্রাম কোথায় জানেন? আমি বললুম না। তিনি বললেন, তা জানবেন কি করে? আপনি 2-5 বছরে একবার বাড়ি আসেন, আর 2-5 দিনেই চলে যান। নন্দীগ্রাম এখান থেকে 2 পা। এই দক্ষিণের বিলটা পেরিয়ে তারপর মাঠটার ওপারে বাঁয়ে ভেঙে যে পথটা পাওয়া যায়, সেই পথটায় কিছু দূর গেলেই নন্দীগ্রামে পৌঁছানো যায়। এখান থেকে মাত্রই 5 ক্রোশ রাস্তা হবে। বছর 3 আগে আমার একবার ওই নন্দীগ্রামে যাওয়ার দরকার ছিল। দরকার আর কিছুই নয়, ওই সেখানে গেলে খালি হাতে আর ফিরতে হতো না। সে গ্রামের অধিকারী বাবুরা দেবদ্বিজে অত্যন্ত ভক্তি করতেন। যদিচ তাঁরাও ব্রাহ্মণ ছিলেন, তাঁদের দ্বারস্থ হলে ওই টাকাটা শিকেটা মিলত। আর আমি স্থির করলুম উজাগর পূর্ণিমার রাতেই বেরিয়ে পড়ব। সেদিন তো সিদ্ধি খেতেই হয়, আর সমস্ত রাত জাগতেও হয়। তাই মনে করলুম যে ঘরে বসে রাত জাগার চাইতে ওই 1 ঘটি সিদ্ধি খেয়ে রাত্রিরেই বেরিয়ে পড়ব, আর ওই হেসে খেলে 5 ক্রোশ পথ ঠিক চলে যাব। রাত 11টায় বেরোলেও ওই ভোর হতে না হতে নন্দীগ্রামে আমি পৌঁছে যাব। আমি জিজ্ঞেস করলুম, রাত্রিরে একা এই বন জঙ্গলের ভেতর দিয়ে যেতে ভয় করলো না? তিনি হেসে উত্তর দিলেন,
ভয় কিসের? ওই চোর ডাকাতের? জানেন না, ল্যাংটার নেই বাটপাড়ের ভয়। চোর ডাকাত আমার নেবে কি? গলার তুলসী কাঠের মালা না গায়ের নামা বলি? হ্যাঁ, তাছাড়া এই অঞ্চলে যারা ডাকাতি করে তারা সব আপনাদেরই ওই মাইনে করা লেঠে। তারা আমাকে ছুঁবে না, সঙ্গে হিরে জহরত থাকলেও নয়। হ্যাঁ, ভয় অবশ্য বাঘের আছে, কিন্তু তারাও আমাদের মতো এরকম গরিব ব্রাহ্মণদের ছোঁয়ে না। আমাদের শরীরে আছে হাড় আর চামড়া আর ওই 2-3 ছটাক রক্ত, কিন্তু রস একেবারেই নেই। বাঘরাও মানুষ চেনে, অর্থাৎ কে খাদ্য আর কে অখাদ্য। সে যাই হোক, রাত 11টা আন্দাজ আমি বেরিয়ে পড়ল। আর ঘন্টাখানেকের মধ্যেই ওই খঞ্জনার ধারে গিয়ে পড়ল। খঞ্জনা কখনো দেখেছেন? চমৎকার নদী, রাশি 2-3 চাইতে বেশি চওড়া নয়, কিন্তু 12 মাস তাতে জল থাকে। সে জল 12 মাস টলটল করছে, তক করছে। এই খঞ্জনার ধার দিয়েই সোজা নন্দীগ্রাম যেতে হয়। কোজাগর পূর্ণিমার রাত, চাঁদের আলোয় গাছপালা সব হাসছে, আর আলোকলতায় ছাওয়া ফুলের গাছগুলো দেখে মনে হচ্ছে যেন সব সোনার তারে জড়ানো। আমি মহা স্ফূর্তি করে চলেছি। ক্রমে পালপাড়ার সম্মুখে গিয়ে উঠল। পালপাড়া বলে এখন কোনো গ্রাম নেই, কিন্তু তার নাম আছে। সমস্ত গ্রাম বন জঙ্গলে একেবারে গ্রাস করেছে। শুধু এই গ্রামের ওই সেকেলের ধনকুবের সনাতন পালের আক্রোশ জোড়া ভাঙা বাড়ি পালদের উড়ে যাওয়া টাকার সাক্ষ্য দিচ্ছে। এমন সময় নদীর মধ্যে থেকে একটি গানের সুর আমার কানে এলো। গানের সুর বোধহয় ভাটিয়ালি, বাঁশির মতো মিষ্টি তার আওয়াজ। সে গান শোনা মাত্র মন একেবারে উদাস হয়ে যায়, আর চোখে আপনা হতেই জল আসে। জীবনের যত আক্ষেপ যেন সে গানের মধ্যে আছে। একটু পরে দেখি 5টি তামার ঘোড়া উজান বেয়ে ভেসে আসছে, আর তার উপরে একটি ছেলে। জোড়াসন হয়ে বসে গান করছে। সে যেন সাক্ষাৎ দেবপুত্র। ধপধপে তার রং, কুঁদে কাটা তার মুখ, পায়ে তার সোনার মল, হাতে সোনার বালা বাজু, গলায় 7 মুলি হাত, বুকে ঝুলছে সোনার পইতে, পরনে রক্তের মতো লাল চিলি, কপালে রক্তচন্দনের ফোঁটা। একটু লক্ষ্য করে দেখলুম, যা তার সর্বাঙ্গে জড়িয়ে রয়েছে তা সোনার অলংকার নয়, সোনার সাপ। আর সেই দেব বালকের কোলে রয়েছে একটি ছোট্ট ছেলের কঙ্কাল। তখন বুঝল এটি হচ্ছে জক। আর মনে পড়ল, ছেলেবেলায় শুনেছিলুম যে পরম বৈষ্ণব সনাতন পাল একটি ব্রাহ্মণের ছেলেকে জক দিয়েছিলেন। সে তাঁর ধন রক্ষা করেছিল, কিন্তু তার বংশ নির্বংশ করেছিল। আর সনাতন পালের পুরো বাড়ির সম্মুখে দাঁড়িয়ে এক দৃষ্টে ওই দিব্য মূর্তি দেখছিল, আর এক মনে এই পাগল করা গান শুনছিল। হঠাৎ হঠাৎ কোত্থেকে কোষ্ঠী পাথরের মতো কালো এক টুকরো মেঘ এসে চাঁদের মুখ ঢেকে দিল। মনে চারদিক অন্ধকার হয়ে গেল। এই ঘোর অন্ধকারে সেই সব তামার ঘোড়া আর সেই দেবপালক অদৃশ্য হয়ে গেল। আর তার গানের সুর, সেও আস্তে আস্তে আকাশে মিলিয়ে গেল। অমনি মেঘও কেটে গেল, আর দিনের আলোর মতো ফুটফুটে জ্যোৎস্নায় গাছপালা সব আবার হেসে উঠল। তখন দেখি আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেইখানেই দাঁড়িয়ে আছি। আমার সর্বাঙ্গ আড়ষ্ট হয়ে গিয়েছে, যেন আমার রক্ত মাংসের শরীর পাষাণ হয়ে গিয়েছে। খানিকক্ষণ পরে আমার দেহ মন ফিরে এলো, আর
নিশিতে পাওয়া লোক যেভাবে হাঁটে সেইভাবে হাঁটতে হাঁটতে সূর্য উঠবার আগে নন্দীগ্রামে গিয়ে পৌঁছল। কিন্তু কিন্তু এই জগ দেখার কথা আমি কাউকেই বলিনি, কারণ এ কথা মুখে মুখে প্রচার হলে 1000 খানেক লোক খঞ্জনায় নেমে পড়তো ওই তামার গড়ার তল্লাশি। অবশ্য অবশ্য তাদের জলে ডোয়া ছাড়া আর কিছু ফল হতো না, সেসব ঘোড়া ডুবুরিরাও পড়ে তুলতে পারতো না। মধ্যে থেকে তারা ওই খঞ্জনার ফটিক জল শুধু ঘুলিয়ে দিত। আর যদি তারা এই মোহর ভরা ঘোড়া তুলতেই পারত, তাহলে আরো সর্বনাশ হতো, কারণ ওই সব ঘোড়ায় পোড়া প্রতিটা মোহর সোনার সাপ হয়ে গিয়েছিল। সে সাপ যখের গায়ের গহনা, কিন্তু মানুষে ছোঁয়া মাত্র মারা যায়। এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ, প্রেস করুন বেল আইকন।